ওয়ালাইকুম আসসালাম। শুভ, কেমন আছো? ভালো আছি আমি। হৃদয়, ওয়ালাইকুম আসসালাম মুন্না। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে যোগাযোগের সাধারণ আলোচনা থাকবে এবং নামকরণে আমরা কয়েকটা পার্ট করব। তাহলে আস্তে সবাই জয়েন কর, 2 মিনিট পরে শুরু করতেছি। রিঙ্কি রয়, নমস্কার। ফাহাদ খান, ওয়ালাইকুম আসসালাম। চৈতি, ওয়ালাইকুম আসসালাম। মারুফ, ওয়ালাইকুম আসসালাম। টুম্পা টুম্পা মামা নাইতে কি where আন্টিল who ভিডিও কল করো ভিডিও করো এটা ওয়ালাইকুম আসসালাম। বহু নাকি দেখাচ্ছি এটা করো দি আচ্ছা, তাহলে মোটামুটি সবাই জয়েন করছে। সো হচ্ছে আমরা শুরু করি। তাহলে হচ্ছে হাইড্রোকার্বন কাকে বলে দেখো। তাহলে হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগগুলা। তাহলে জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন। এটা খুব নর্মাল আলোচনা, আমরা জানি হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উৎপন্ন সকল জাতক, জাতক মানে হচ্ছে যেটা উৎপন্ন হয়, জাতককে জৈব যৌগ বলে। ঠিক আছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যদি বলি যে হাইড্রোকার্বন কাকে বলে, হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যে যৌগগুলো থাকবে। যেরকম হচ্ছে হাইড্রোকার্বন হচ্ছে যেরকম হচ্ছে CH4, এটা হচ্ছে একটা হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগ। তাহলে এটা থেকে যদি আমি যে জাতকটা পাবো, ধরো ক্লোরিন দিলাম তার মাঝখানে, দেওয়ার পর আমি CH3Cl পেলাম, এটা হচ্ছে হাইড্রোকার্বনের জাতক। এটা হচ্ছে হাইড্রোকার্বনের জাতক। তাহলে এই যে হাইড্রোকার্বন, এটাকেও জৈব যৌগ বলা হবে এবং তার থেকে যে জাতকগুলো উৎপন্ন হচ্ছে তারাও কি হবে? জৈব যৌগের অংশ হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে জৈব যৌগ যদি বলা হয় তাহলে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উৎপন্ন সকল জাতককে বলা হবে কি? জৈব যৌগ। আচ্ছা, তো জৈব যৌগের ক্লাসিফিকেশনে যদি আমরা যাই যে কি কি ভাবে জৈব যৌগটাকে ভাগ করা হয়, তাহলে প্রথমত ক্লাসিফিকেশন হচ্ছে আমরা দুইটা ভাগ পাবো। একটা হচ্ছে এলিফেটিক, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক। একটা হচ্ছে কি এলিফেটিক, আরেকটা হচ্ছে কি অ্যারোমেটিক। ওকে, তাহলে এলিফেটিকের মধ্যে যদি আমরা বলি, এলিফেটিকের মধ্যে হচ্ছে দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে মুক্ত শিকল, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল। একটা হচ্ছে মুক্ত শিকল, আরেকটা হচ্ছে কি বদ্ধ শিকল। আচ্ছা, যদি আমরা বলি এই মুক্ত শিকল এবং বদ্ধ শিকলকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সম্পৃক্ত, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত। কথার ক্লিয়ার? তাহলে হচ্ছে আমরা যদি বলি যে মুক্ত শিকল আর হচ্ছে কি বদ্ধ শিকলকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সম্পৃক্ত, আবার হচ্ছে কি আরেকটা হচ্ছে কি আমার অসম্পৃক্ত। আমরা প্রত্যেকটারই সংজ্ঞা দেব যে মুক্ত শিকল কাকে বলে বা বদ্ধ শিকল কাকে বলে, সেই সংজ্ঞাগুলো আমরা দেব। আচ্ছা,
তাহলে আমরা যদি বলি, দেখো বদ্ধ শিকলকে আরেকটা ক্লাসিফিকেশনে রাখা হয়, যেটা হচ্ছে কি সুষম, আরেকটা হচ্ছে কি বিষম শিকল। ঠিক আছে, সুষম কাকে বলে সেটা আমরা বলবো, বিষম কাকে বলে সেটাও আমরা বলবো। আচ্ছা, তাহলে অ্যারোমেটিক যৌগকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সুষম, আরেকটা হচ্ছে বিষম। একটা হচ্ছে সুষম অ্যারোমেটিক যৌগ, আর একটা হচ্ছে কি বিষম অ্যারোমেটিক যৌগ। আমি প্রত্যেকটা ক্লাসিফিকেশন বা এটা দেওয়ার মূল রিজনটা হচ্ছে কি, যে এখানে হচ্ছে সাধারণত তোমাদের একটা মানে এট এ গ্ল্যান্স দেখা আর কি, আর কিছুই না। ওকে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে এখন আসো আমরা প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলবো। এগুলো তো পরে আবার তুলবা, এই কারণে মুছে দিলাম। আচ্ছা, তাহলে দেখো মুক্ত শিকল কাকে বলে। মুক্ত শিকল যদি কোনো কার্বন চেইনের, যেরকম হচ্ছে CH3 CH2 CH3, তাহলে এটাকে বলা হচ্ছে মানে একাধিক কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকলে এটাকে বলা হয় চেইন, এটাকে বলা হয় চেইন। তার মানে দেখো এই কার্বনের এই প্রান্ত থেকে কেউ যুক্ত হতে পারবে, এই কার্বনের এই প্রান্ত থেকে যুক্ত হতে পারবে, এটাকে বলা হবে মুক্ত শিকল। যদি হাইড্রোকার্বন চেইনের দুই প্রান্ত খোলা থাকে তাকে মুক্ত শিকল বলে। আচ্ছা, তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা মুক্ত শিকল যৌগ, মানে হচ্ছে এখানে আমি কোনো কিছু অ্যাড করতে পারবো, পরবর্তীতে এখানে আমরা কোনো কিছু অ্যাড করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে বদ্ধ শিকল কাকে বলে বুঝতেই পারতেছো, দুই প্রান্ত কি থাকবে, বদ্ধ থাকবে। বদ্ধ শিকল হচ্ছে যে হাইড্রোকার্বন চেইনের দুই প্রান্ত কি থাকে, আবদ্ধ থাকে, তাকে বদ্ধ শিকল বলে। আচ্ছা, যেমন ধরো CH2 বন্ড হচ্ছে CH2, তাহলে দেখো প্রতিটা কার্বন হচ্ছে দুই প্রান্ত দিয়ে কিন্তু আবদ্ধ, অর্থাৎ এখানে বাইরে কিন্তু উন্মুক্ত প্রান্ত নাই, অর্থাৎ এই কার্বন হচ্ছে একই সাথে এই কার্বন এবং এই কার্বনের সাথে যুক্ত, এই কারণে এটাকে বলা হচ্ছে বদ্ধ শিকল, অর্থাৎ সাইক্লিক আকারে থাকবে। তাহলে এটা হচ্ছে কি বদ্ধ শিকল। ঠিক আছে, এখানে কোনো মুক্ত প্রান্ত পাওয়া যাবে না, যদি এটাকে ভেঙে দিয়ে আবার মুক্ত শিকল তৈরি হবে। আচ্ছা, এখন আসো সুষম বলতে আমরা কি বুঝি। সুষম চাক্রিক যৌগ, যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন যৌগে, আমি এগুলো মুছে দিচ্ছি কেন, এগুলো খুব নর্মাল সংজ্ঞা, এগুলো তোমরা জানো, দ্যাটস ওয়াই আমি লিখে দিচ্ছি যেন পরবর্তীতে তুলে নিতে পারো। তাহলে যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন দ্বারা তৈরি, তাদের সুষম চাক্রিক বলে। চাক্রিক মানে বুঝতেই পারতেছো যে এই প্রান্তগুলো, যেমন হচ্ছে এটা CH2 তাহলে এটা হচ্ছে সুষম চাক্রিক, অর্থাৎ এখানে কার্বন হাইড্রোজেন বাদে অন্য কোনো কিছু নাই। আচ্ছা, তাহলে বুঝতেই পারতেছো যে বিষম চাক্রিক বলতে কাকে বোঝায়। তাহলে বিষম চাক্রিক বলতে আমরা বুঝি যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন যৌগে HC বাদে NOS, ঠিক আছে, এরা যদি থাকে তবে তাদের বিষম চাক্রিক বলে। আচ্ছা, যেমন হচ্ছে ধরো O CH2 তাহলে এটা হচ্ছে বিষম চাক্রিক। আচ্ছা, লেখার সময় দিচ্ছে না হচ্ছে কি, এটা পরবর্তীতে আবার তোলা যাবে। ঠিক আছে, আমি এগুলো খুব নর্মাল, এগুলো লেন্দি করতে যাচ্ছি না, তাহলে খুব সিম্পল। তাহলে সুষম চাক্রিক আর হচ্ছে কি বিষম চাক্রিক, এই কারণে আমি মুছে দিচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি আমরা তাহলে আইডিয়াগুলো বুঝতে পারলাম যে সুষম বলতে কি বুঝি আর বিষম বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, আমরা আলোচনা আরো একটু গভীরে যাব, এই কারণে হচ্ছে নর্মাল যে জিনিসগুলো এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো তোলা মানে পরবর্তীতে তুলে নিও লেকচার শেষে। আচ্ছা, তাহলে এখন আমরা যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে সম্পৃক্ত কাকে বলে আর হচ্ছে সম্পৃক্ত এবং হচ্ছে কি অসম্পৃক্ত। আচ্ছা, ধরো আমাদের কাছে চেয়ার আছে তিনটা, এটা একটা চেয়ার,
এটা একটা চেয়ার। ঠিক আছে, এখন আমরা যদি তিনজন পার্সনকে তিনটা চেয়ারে সমানভাবে বসায় দিই, তখন এই ঘটনাটাকে বলা হবে, অর্থাৎ তোমার হচ্ছে প্লেস হচ্ছে তিনটা প্লেসে যদি তিনটা বস্তুকে বা তিনটা মানুষকে আমি সমানভাবে বসায় দিই, তখন এই ঘটনাকে বলা হবে সম্পৃক্ত। ঠিক আছে, আচ্ছা যদি এরকম হয় যে আমার কাছে তিনটা চেয়ার আছে, এখন তুমি তিনটা চেয়ারের মধ্যে বসালা মাত্র দুইজনকে, তাহলে একটা চেয়ার খালি না, তখন এই ঘটনাকে বলা হবে অসম্পৃক্ত। তাহলে দেখো, সম্পৃক্ত বলতে আমরা বুঝি যে প্রত্যেকটা, অর্থাৎ আমি যদি বলি যে প্রত্যেকটা চেয়ার পরিপূর্ণভাবে কি আছে, ফিল আপ আছে, তখন এটাকে বলা হবে সম্পৃক্ত। অসম্পৃক্ত বলতে আমরা বুঝি যদি আমাদের কাছে তিনটা অবস্থান ছিল, তিনটা অবস্থানের মধ্যে দুইটা অবস্থান আমি ফিল আপ করছি, তখন আরেকটা অবস্থান যদি বাকি থাকে তখন এটাকে বলা হবে অসম্পৃক্ত। যেমন ধরো এক গ্লাস পানি নিলাম, এর মধ্যে আমার হচ্ছে কিছু চিনি দিলাম, তাহলে এই যে দ্রাবকটা দেওয়া আছে, এই দ্রাবকের মধ্যে 5 গ্রাম পরিমাণ হচ্ছে চিনি নিতে পারে, এই দ্রাবকটা হচ্ছে 5 গ্রাম পরিমাণ চিনি নিতে পারে। যদি আমি এই দ্রাবকের মধ্যে ওই যতটুকু, মানে এই দ্রাবকটা যতটুকু চিনি নিতে পারে ততটুকু চিনি যদি ঢালি, তখন এটাকে বলা হবে সম্পৃক্ত অবস্থা, এটাকে বলা হবে সম্পৃক্ত অবস্থা। আর যদি এরকম হয় যে এই যে দ্রাবকটা হচ্ছে 2 গ্রাম পরিমাণ, মানে 5 গ্রাম নিতে পারে, 5 গ্রাম হচ্ছে কি নিতে পারে, আর আমি কি করলাম 2 গ্রাম পরিমাণ চিনি হচ্ছে তার মধ্যে দিলাম, তখন এই, অর্থাৎ সে যতটুকু নিতে পারে আমি ততটুকু দেই নাই, তাহলে এই ঘটনাকে বলা হবে অসম্পৃক্ত। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? কার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তো বলতে পারো। আচ্ছা, যদি বেশি দিই তাহলে সে অতিরিক্ত, সে নিতে পারবে না। তিনটা চেয়ারের ধারণ ক্ষমতা হচ্ছে 3টা, ভালো বলছো, যে যদি অতিরিক্ত দিই তাহলে কি হবে, তিনটা চেয়ারের ধারণ ক্ষমতা হচ্ছে কত, 3, তাহলে এই 3-এর বেশি সে নিতে পারবে না, তখন এই ঘটনাকে বলা হবে অতিরিক্ত, মানে যতটুকু দরকার তার চেয়ে বেশি দিলে অতিরিক্ত বলা হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে। সম্পৃক্ত হাইড্রোকার্বন, আচ্ছা সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে, তাহলে আমরা কাদেরকে সম্পৃক্ত বলতেছি, দেখো যে সকল হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলো পরস্পরের সাথে সিগমা বন্ধন, আমরা তো ফার্স্ট পার্টে পড়ছি, বা হচ্ছে কি একক বন্ধনে আবদ্ধ থাকে, তাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। তাহলে এটাকে বলা হচ্ছে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেরকম হচ্ছে ধরো আমি কয়েকটা কার্বন নিলাম, এই কার্বন, অর্থাৎ প্রত্যেকটা কার্বন হচ্ছে, কার্বনগুলো অন্য কোনো পরমাণু না, কার্বন পরস্পরের সাথে যদি একক বন্ধনে আবদ্ধ থাকে তখন এটাকে বলা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন পরমাণুগুলো পরস্পরের মধ্যে, সেটাকে বলা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সিগমা বন্ড, প্রত্যেকটা হচ্ছে সিগমা বন্ড। আচ্ছা, তাহলে অসম্পৃক্ত কাকে বলে? দেখো, যদি অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? আচ্ছা, যে সকল হাইড্রোকার্বনে কার্বন যে কোনো দুটি কার্বন পরমাণু পরস্পরের সাথে একক বন্ধনে
একক বন্ধনে না থাকলে, অর্থাৎ একটি বা হচ্ছে একাধিক পাই বন্ধন থাকলে তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। আচ্ছা, খুবই সিম্পল। আমাদের বলা হচ্ছে কি যে কোনো দুইটা, এখন বলতে পারো যে দুইটার বাইরে হতে পারে, চারটাও হতে পারে। তাহলে আমরা যদি বলি যে একাধিক কার্বন আমি নিলাম, তাহলে যে কোনো দুইটা কার্বন পরমাণুর মধ্যে যদি এই যে এটা হচ্ছে ডাবল বন্ডে একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে কি পাই। যদি ট্রিপল বন্ড থাকতো তাহলে একটা সিগমা সবসময় একটাই হয় যে কোনো দুইটা পরমাণুর মধ্যে, সিগমা হচ্ছে একটা হবে যে কোনো দুইটা পরমাণুর মধ্যে, বাকিগুলো কি হবে পাই হবে। তাহলে একটি বা একাধিক পাই যদি থাকে তখন এটাকে বলা হবে অসম্পৃক্ত। এটাকে বলা হবে কি অসম্পৃক্ত। তাহলে এখন দেখো, আমরা যদি বলি ধরো তোমাকে দেওয়া আছে CH3CH ডাবল বন্ড O, বলো তো এটা আমাকে এটা অসম্পৃক্ত কিনা? CH3CHO এটা অসম্পৃক্ত কিনা? CH3CHO এটা অসম্পৃক্ত কিনা? না, গুড। কেন অসম্পৃক্ত না? কারণ আমাদের সংজ্ঞাতে আমরা বলছি কি যে কোনো দুইটা কার্বন পরমাণুর মধ্যে এই কার্বন তো আমার কি আছে সিঙ্গেল বন্ডে না, এই কার্বন কিসে আছে সিঙ্গেল বন্ডে আছে। তাহলে এই কার্বন অন্য কারোর সাথে ডাবল বন্ডে থাকুক ট্রিপল বন্ডে থাকুক সেটা কিন্তু আমাদের জন্য ফেক করতেছে না। আমাদের ফেক করবে হচ্ছে যে কোনো দুইটা কার্বন পরমাণুর মধ্যে পরস্পর সিঙ্গেল বন্ডে আছে কিনা। তার মানে হচ্ছে এই যৌগটা হচ্ছে কি সম্পৃক্ত যৌগ, এটা হচ্ছে কি সম্পৃক্ত যৌগ। যদিও মনে হচ্ছে এখানে অসম্পৃক্ত অবস্থা, কিন্তু না, আমরা বলছি যে কোনো দুইটা কার্বন পরমাণুর মধ্যে হতে হবে। ভেরি গুড, গুড, ওকে। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি বলি যৌগমূলক কাকে বলে, বা হচ্ছে কার্যকরী মূলক কাকে বলে। আচ্ছা, যৌগমূলক না বলে আমরা যদি বলি কার্যকরী মূলক কাকে বলে, কার্যকরী মূলক কাকে বলে। আচ্ছা, তাহলে কার্যকরী মূলক হচ্ছে কি, যেমন ধরো CH3OH বা CH3CH2OH, এই যৌগটা মানে CH3OH যৌগটা নির্ভর করতেছে OH মূলকের উপরে। CH3CH2OH যৌগটা, এই যৌগটার যে ধর্ম হবে সেটা নির্ভর করতেছে OH এর উপরে। তাহলে হচ্ছে আবার যদি বলি ধরো CH3Cl, এটা হচ্ছে কি হ্যালাইড, ঠিক আছে। আবার যদি বলি CH3CH2Cl, তাহলে এই যে যৌগটা CH3Cl এর যে ধর্মটা হবে সেটা নির্ভর করবে Cl এর উপরে, CH3CH2Cl এর ধর্মটা নির্ভর করবে Cl এর উপরে। তাহলে এখানে আমরা বলতে পারি, তাহলে Cl যদি বলি কার্যকরী মূলক, OH যদি বলি কার্যকরী মূলক, এরকম ভাবে অনেকগুলো কার্যকরী মূলক আমরা পেতে পারি, এগুলোকে জৈব কার্যকরী মূলক বলা হয়। আচ্ছা, কার্যকরী মূলক কাকে বলে? তাহলে হচ্ছে যে সকল একটি, যেমন এটা বা একাধিক, মানে হচ্ছে এটা বা এটা একাধিক পরমাণু, একটি বা একাধিক পরমাণু বা পরমাণু গুচ্ছ। তাহলে একটি বা একাধিক, যেমন এটা পরমাণু, একটি বা একাধিক মানে একটি পরমাণু অথবা একাধিক পরমাণু গুচ্ছ কোন জৈব যৌগে উপস্থিত থেকে। তাহলে এটা একটা জৈব যৌগ, তাহলে এই জৈব যৌগে উপস্থিত থেকে কার্যত ওই যৌগের সকল ভৌত এবং রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হয় কি কার্যকরী মূলক। তাদেরকে কার্যকরী মূলক বলা হয়। অনেকগুলো কার্যকরী মূলক আছে, আমরা প্রত্যেকটা নামকরণের সময় প্রত্যেকটা দেখবো। তাহলে কার্যকরী মূলক হচ্ছে কি, এখানে একটা পরমাণু কার্যকরী মূলক হিসেবে কাজ করতে পারে, বা একাধিক পরমাণু মিলে পরমাণু গুচ্ছ কি করতে পারে কার্যকরী মূলক হিসেবে কাজ করতে পারে। এবং তারা কি করবে, কোনো একটা জৈব যৌগে উপস্থিত থেকে হচ্ছে ওই যৌগের ধর্মটা কি করবে, নিয়ন্ত্রণ করবে। ওকে,
তাহলে এটাকে বলা হচ্ছে কার্যকরী মূলক। আচ্ছা, তারপরে দেখো অ্যালকাইল মূলক কাকে বলে। আমার ছোট ছোট সংজ্ঞাগুলো আমি লিখে দিচ্ছি যেন পরবর্তী তোমাদের ঝামেলা না হয়। অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যালকাইল মূলক হচ্ছে কি, ধরো এটা হচ্ছে CH4, এটাকে বলা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন আমরা পড়বো অ্যালকেন কাকে বলে। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n প্লাস হচ্ছে 2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। বলা হয়ে থাকে CnH2n প্লাস 2 থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দিই তাহলে সংকেতটা কি দাঁড়াবে? CnH2n প্লাস হচ্ছে 1 এবং একটা খালি হবে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হবে অ্যালকাইল মূলক। এটাকে বলা হবে কি? অ্যালকাইল মূলক। তাহলে সংজ্ঞা কি দাঁড়াবে? সংজ্ঞা কি দাঁড়াবে? তাহলে এই ঘটনাটাকে আমরা লিখতে পারি CnH2n প্লাস 2 মাইনাস হচ্ছে H, তার মানে তৈরি হবে CnH2n প্লাস হচ্ছে 1, একটা হাত খালি থাকবে। তাহলে আমি বলতে পারি যে অ্যালকেন, এটা তো কি অ্যালকেন, এটা হচ্ছে কি অ্যালকেন। অ্যালকেন থেকে একটি H পরমাণু বাদ দিলে যে মূলক, তাহলে এটা কয় যোজনী হবে? এক যোজনী। তাহলে এক যোজনী বিশিষ্ট বা একযোজী যে মূলক উৎপন্ন হয় এবং সেটি সাথে সাথে কারোর সাথে কি হতে পারে? যুক্ত হতে পারে, সে সকল মূলককে কি বলা হবে? অ্যালকাইল মূলক বলা হবে। অ্যালকাইল মূলক বলে। আচ্ছা, যেরকম হচ্ছে অ্যালকেনের একটা যৌগ হচ্ছে CH4, তার থেকে যদি একটা H বাদ দিয়ে দিই তাহলে কি তৈরি হবে? একটা H বাদ দিয়ে দিলাম, তাহলে CH3, একটা হাত খালি হবে। C2H6, এটা হচ্ছে একটা অ্যালকেন, এখান থেকে একটা H যদি বাদ দিই তার মানে হচ্ছে C2H5 বন্ড তৈরি হবে, তাহলে সেটাও কি হবে? একটা অ্যালকাইল মূলক হবে। খুবই সিম্পল, আমি এটা মুছে দিচ্ছি কারণ হচ্ছে আমরা আর একটু ডিটেলস এখানে আলোচনা করব। এটা না, নামকরণে আমরা আলোচনা করব। এগুলো নিয়ে নরমালি সংজ্ঞা যেন পরবর্তী আমরা দেখলে বুঝতে পারি। আচ্ছা, এখন আমরা যে টার্মটা বলবো সেটা হচ্ছে কি সমগোত্রীয় শ্রেণী। এটাই লাস্ট লেখা আমাদের সংজ্ঞাভিত্তিক, এটাই লাস্ট। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণী হচ্ছে কি, দেখো CH4, CH3, CH2, আচ্ছা CH3, CH3, তারপর হচ্ছে CH2, CH3। তাহলে এদের মধ্যবর্তী পার্থক্য যদি আমি বলি, এখান থেকে এখানে পার্থক্য হচ্ছে শুধুমাত্র CH2, এখানে CH3 CH4 ছিল, এখানে কত? C2H6 মানে 4 ছিল, তাহলে দুইটা অ্যাড হয়েছে, তার মানে হচ্ছে কত? CH2, একটা কার্বন বাড়ছে আর দুইটা হাইড্রোজেন বাড়ছে। এখানেও সেম কেস, বোঝাই যাচ্ছে যে CH3 CH3 আগে ছিল, শুধু বাড়ছে কি CH2। পরবর্তী সদস্যের ক্ষেত্রে কি হবে? CH2 সদস্যগুলো বাড়তে থাকবে। তাহলে এদেরকে বলা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী অথবা হোমোলোগাস শ্রেণী। হোমোলোগাস। আচ্ছা, হোমো মানে হচ্ছে সেম, এটাকে ইংরেজি করলে হোমো মানে হচ্ছে সেম, লোগাস মানে হচ্ছে গোত্রীয়, আর হচ্ছে সমগোত্রীয় ক্লাস বা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। আচ্ছা, তাহলে এখানে দেখো কার্বনের হাইড্রোজেন দ্বারা গঠিত না, তাহলে আমরা বলতে পারি একই উপাদান, যেমন এখানে এই সমগোত্রীয় শ্রেণী প্রত্যেক কিন্তু কার্বন এবং হাইড্রোজেন দ্বারা তৈরি, তাহলে একই উপাদান দ্বারা গঠিত এবং তাদের কার্যকরী মূলকের ভিত্তি হচ্ছে কি অ্যালকেন। ঠিক আছে, এবং একই কার্যকরী মূলক বিশিষ্ট, ঠিক আছে, একাধিক যৌগের মধ্যে কার্বন সংখ্যার পার্থক্য এবং পরস্পর দুটি যৌগের মধ্যে মিথিলিন, এটাকে বলা হয় মিথিলিন মূলক পার্থক্য বিদ্যমান। তাদেরকে পরপর সাজিয়ে যে সারি বা সারণী তৈরি করা হয় তাদের সমগোত্রীয় শ্রেণী বলে। তাদের হচ্ছে কি সমগোত্রীয় শ্রেণী বলে। আচ্ছা, তাই এই সংজ্ঞাটা তুলে নিবা। আমি যে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলো লিখে দিচ্ছি, আমি মানে তোমাদের কমেন্ট দেখতেছি না, কারণ হচ্ছে আমার এই সংজ্ঞাগুলো আগে শেষ করা দরকার, দেন হচ্ছে নামকরণের সময় আমরা দেখবো। আচ্ছা, তাহলে বৈশিষ্ট্য যদি বলি, বৈশিষ্ট্য হচ্ছে পরপর দুটি কার্বনের মধ্যে
পরপর দুটি কার্বন, যেরকম হচ্ছে CH4 CH3 CH3, পরপর দুটি কার্বনের মধ্যে CH2 মূলকের কি থাকবে, পার্থক্য থাকবে। আচ্ছা, নাম্বার 2, তাহলে তাদের একই কার্যকরী মূলক হওয়ায় ভৌত এবং রাসায়নিক ধর্মে কি থাকবে, মিল থাকবে। তবে কাহিনী হচ্ছে সক্রিয়তার পার্থক্য থাকবে। আচ্ছা, তাহলে আণবিক ভর যেহেতু, যেমন এটা থেকে এটা আণবিক ভর বেশি, আণবিক ভর বৃদ্ধি পাওয়ায় ভৌত ধর্মেও যথেষ্ট পার্থক্য থাকবে। এগুলো পরে নিয়ে নিবা, মানে তুলে নিবা, যথেষ্ট পার্থক্য থাকবে। আচ্ছা, আর কি পার্থক্য থাকবে, আর কি সিমিলারিটি থাকবে, তাদের একটি সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে। অর্থাৎ তুমি যদি বলো যে অ্যালকেনের সাধারণ প্রস্তুতি কি, তার মানে হচ্ছে কি, এটা যে সাধারণ প্রস্তুতি তৈরি করা যাবে এই গোত্রের অন্য সদস্যগুলোকে ওই সাধারণ প্রস্তুতিতে তৈরি করা যাবে, অর্থাৎ একটা সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে। সেকেন্ডলি হচ্ছে তাদের একটি সাধারণ সংকেত থাকবে। এটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। তাহলে আফটার অল হচ্ছে আমাদের সংজ্ঞাভিত্তিক যে প্রবলেমগুলো, আমাদের সংজ্ঞাভিত্তিক যে বিষয়গুলো থাকে সেগুলো আমাদের শেষ। এখন আমরা নামকরণে প্রবেশ করব। এই ইয়াগুলো হচ্ছে আমরা একটু পরে তুলে নেব, ক্লাস শেষ হলে স্ক্রিনশট দিয়ে তুলে নিবা, নোট খাতে তুলে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে নামকরণে যাব। ওকে, আচ্ছা, এসএস নাও, টাইম দেন, ক্লাস শেষ হলে এসএস গুলো নিয়ে নিও। এখন হচ্ছে নামকরণ গুলো দেখো, এগুলো খুব সিম্পল, ঠিক আছে? আচ্ছা দেখো, নামকরণ সাধারণত, এটা আমি খুব স্লোলি করাবো। নামকরণ সাধারণত হচ্ছে 3টা পদ্ধতিতে করা হয়। একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, একটা হচ্ছে উদ্ভূত পদ্ধতি, আরেকটা হচ্ছে আয়পেক পদ্ধতি। ঠিক আছে, আমরা সাধারণ পদ্ধতি, উদ্ভূত পদ্ধতি এবং আয়পেক পদ্ধতি, অ্যালকেন নিয়ে আলোচনা করবো। আজকের টপিক থাকবে হচ্ছে সাধারণ পদ্ধতি, উদ্ভূত পদ্ধতি এবং হচ্ছে কি আয়পেক পদ্ধতি। ওকে, তাহলে আমরা শুরু করি সাধারণ পদ্ধতি দিয়ে। তাহলে ফার্স্ট নামকরণ হচ্ছে আমাদের সাধারণ পদ্ধতি। একটু খেয়াল করো, তাহলে সাধারণ পদ্ধতিটা কি? প্রথম হচ্ছে আমরা হাইড্রোকার্বনের জন্য করব। 1 নম্বর হচ্ছে হাইড্রোকার্বনের জন্য সাধারণ পদ্ধতির প্রয়োগ করব। দেখো, তাহলে হাইড্রোকার্বনের জন্য যদি আমরা বলি, যে সকল হাইড্রোকার্বনে কোনো শাখা থাকে না, তাদেরকে N দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, যেমন ধরো CH3 CH2 CH3, এখানে দেখো কোনো ধরনের শাখা নাই, শাখা হবে কার্বনের। এখানে এক্সট্রা, মানে এখান দিয়ে কোনো কার্বন বের হয় নাই, বা এটার সাথে উপরে নিচে কোনো কার্বন নাই, এটার সাথে উপরে নিচে কোনো কার্বন নাই, দ্যাট মিন্স হচ্ছে এটা শাখা বিহীন। তাহলে 3 কার্বনের যদি আমি বলি, 3 কার্বনের যৌগের নাম হচ্ছে, যেহেতু একক বন্ধন, 3 কার্বনের যৌগের নাম হচ্ছে প্রোপেন। যেহেতু তার মধ্যে শাখা নাই, এই যৌগটাকে বলা হবে এন প্রোপেন। সে কথাই বলছে যে সকল হাইড্রোকার্বনে কোনো শাখা থাকে না, তাদেরকে এন দ্বারা প্রকাশ করা হয়, তখন এটাকে বলা হয় এন প্রোপেন। আচ্ছা, যেরকম হচ্ছে CH3 CH3, এটার নাম হচ্ছে 2 কার্বনের নাম হচ্ছে, এবং একক বন্ধন 2 কার্বনের নাম হচ্ছে ইথেন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কোন ধরনের ইথেন বলতে পারি? বলতো CH3 CH3 এটা কোন ধরনের ইথেন হবে? যে সকল হাইড্রোকার্বনে কোনো শাখা থাকে না, তাদেরকে হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়।
ক্লাসগুলো রেকর্ড থাকবে, ওইগুলো হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞাতে যদি আমরা অনেক অধিক টাইম দিতাম তাহলে হচ্ছে কি মানে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যেত, তোমাদেরও বোরিং ফিল হতো। দ্যাটস হচ্ছে আমি ওটাতে টাইম দিই নাই, লেখার নাম জাস্ট লিখে গেছি যেন পরবর্তী তুলতে পারো। আচ্ছা আমাকে এটা বলো, CH3 বন্ড CH3 এটার নাম কি? এন ইথেন, ভেরি গুড। এটার নাম হচ্ছে কি? এন ইথেন। তার মানে যে কোনো যৌগ যদি তুমি দেখো CH3 CH2 CH2 CH3 এটা নামকরণ করতে পারবা। এটা হচ্ছে 4 কার্বন মানে হচ্ছে বিউটেন। তাহলে কোন বিউটেন যদি বলা হয় এটা কোন ধরনের বিউটেন, তখন আমরা বলবো এটা হচ্ছে এন বিউটেন, কারণ হচ্ছে কি এটাতে কোনো শাখা নাই। আচ্ছা সেকেন্ড হচ্ছে যদি হাইড্রোকার্বনের চেইনে দ্বিতীয় কার্বনে একটি শাখা থাকে অর্থাৎ কোনো একটি প্রান্তে 3 কার্বনের গোছা থাকে, তাকে আইসো বলা হয়। আচ্ছা যেমন হচ্ছে ধরো CH3 CH CH3 CH3, তাহলে চিন্তা করে দেখো এটা জাস্ট দ্বিতীয় কার্বনে, অথবা আমরা নির্ণয় করতে পারি কোন এক প্রান্তে, অর্থাৎ এই প্রান্তটাকে যদি দেখি তাহলে এই প্রান্তের মধ্যে 1 2 3 তিনটা কার্বনের গোছা আছে, মানে এক থোকা আমরা বলতে পারি ব্রাঞ্চ আর কি। তাহলে এটা হচ্ছে কি 1 2 3, তাহলে 3 কার্বনের গোছা আছে, এটাকে বলা হবে কি আইসো। তাহলে কার্বন কয়টা? 1 2 3 4 মানে হচ্ছে আইসো বিউটেন। এটা হবে কি আইসো বিউটেন। আচ্ছা তাহলে আমাকে বলো যদি দেওয়া থাকে CH3 CH2 CH CH3 CH3 তাহলে এটার নাম কি হবে? গুড, আইসোবিউটেন। আচ্ছা এটার নাম কি হবে? পরেরটার নাম কি হবে স্বর্ণা? আইসোপেন্টেন, ভেরি গুড। তা এটা হচ্ছে কি আইসোপেন্টেন। কেন? কারণ এই প্রান্তের মধ্যে হচ্ছে কি আমি কি পাচ্ছি, একটা 3 কার্বনের গোছা পাচ্ছি, 1 2 3 3 কার্বনের গোছা পাচ্ছি, এটাকে বলা হবে কি আইসো যৌগ। যেহেতু 1 2 3 4 5 মানে হচ্ছে আইসোপেন্টেন, ভেরি গুড। আচ্ছা নেক্সটে আসো, যদি হাইড্রোকার্বনের চেইনের দ্বিতীয় কার্বনে দুটি শাখা থাকে, কয়টা? দুটি শাখা থাকে, অর্থাৎ 4 কার্বনের গোছা দেখা যায়, তাকে নিউ যৌগ বলে। কেমন? যেমন হচ্ছে CH3 C CH3 CH3 CH3। আচ্ছা কেউ আমাকে বলো তো এটার নাম কি হতে পারে? এটার নাম কি হতে পারে? CH3 CH3 C CH3 CH3 এটার নাম কি হতে পারে? কেউ একজন আমাকে বলো। নিউ পেন্টেন। রিঙ্কিরা বলছে নিউ পেন্টেন, গুড। তাহলে হচ্ছে আমি যদি দেখি এই প্রান্তটাকে যদি আমি খেয়াল করি তাহলে এই প্রান্তের মধ্যে হচ্ছে কয় কার্বন? 1 2 3 4 4 কার্বনের গোছা দেখতেছি, আমরা তো সেই কথাই বলছি 4 কার্বনের গোছা থাকলে নিউ হবে। আচ্ছা বুঝলাম নিউ যৌগটা নিউ যৌগ। তাহলে দেখো যদি নিউ হয় তাহলে এখানে তো 4 কার্বন আর এখানে কয় কার্বন? 1 কার্বন, তার মানে টোটাল হচ্ছে কয় কার্বন? 5 কার্বন, তার মানে হচ্ছে নিউ পেন্টেন। ক্লিয়ার? যেহেতু তোমরাই आंसर বলছো তার মানে হচ্ছে ক্লিয়ার। আচ্ছা তাহলে আরেকটা एग्जांपल দেই। তাহলে বলো এই যৌগটার নাম কি? নিউ পেন্টেন, ভেরি গুড দিশাশা, গুড নিউ পেন্টেন। তাহলে বলো এই যে সেকেন্ড যৌগটার নাম কি? এটার নাম কি?
নিউ হেক্সেন। গুড। আচ্ছা, এখানে তো আমরা দেখতেই পাচ্ছি 4 কার্বন, তাহলে এখানে 4টা, এখানে কয়টা? 2টা, তার মানে হচ্ছে কয়টা হচ্ছে টোটাল 6টা। তার মানে হচ্ছে যেহেতু 4 কার্বনের গোছা, তার মানে হচ্ছে নিউ, আর টোটাল হচ্ছে কি হেক্সেন, তার মানে নিউ হেক্সেন। গুড। আচ্ছা, হাইড্রোকার্বনের জন্য দেখলাম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই সাধারণ পদ্ধতিতে হচ্ছে অ্যালকোহলের নামটা কিভাবে করা হয়। আচ্ছা, অ্যালকোহলের নামটা করা হয় অ্যালকাইল অ্যালকোহল দিয়ে। নামকরণ কি করা হয়? অ্যালকাইল অ্যালকোহল, অ্যালকাইল অ্যালকোহল। আবারও শোনো, নামকরণটা কি দিয়ে করা হয়? অ্যালকাইল অ্যালকোহল। যেমন হচ্ছে ধরো তোমাকে বলা হচ্ছে CH3 CH2OH। আচ্ছা, কেউ আমাকে বলো তো এটার নাম কি হবে? N10 কিন্তু লিখতে ভুলো না, এটা অ্যালকোহল সাধারণ পদ্ধতি, তো সাধারণ পদ্ধতি N আইসো নিউ এগুলো কিন্তু লিখতেই হবে। তো সাধারণ পদ্ধতি অ্যালকোহলে যখন নামকরণ করবো তখন কিন্তু অ্যালকাইল মানে Nটা থাকবে, N থাকবে, আইসো থাকবে, নিউ থাকবে, তাহলে সেই হিসেবে এটার নামকরণ কি হবে? নিউ হেক্সেন। গুড। তাহলে এটার নামকরণ কি হবে? না, ইথানল না, সাধারণ পদ্ধতিতে, সাধারণ পদ্ধতিতে নামকরণ কি হবে? ইথানল হবে না। আমরা আগে বলছি এটার নামকরণ হবে অ্যালকাইল অ্যালকোহল, অ্যালকাইল অ্যালকোহল দিয়ে নামকরণটা হবে, এবং তার আগে N আইসো নিউ এগুলো লিখতেই হবে। না, ইথানল না, রিঙ্কিরও ইথানল না, না N ইথানল না, না N ইথানল না, না N ইথানল না, না N ইথানল না, না না। আচ্ছা, আমরা বলছি নামকরণটা হবে কি? অ্যালকাইল দিয়ে। তাহলে অ্যালকাইল হিসেবে তার নামকরণ কি? সেটা হচ্ছে ইথাইল। আর এটাকে ওয়েচ আছে, দ্যাটস হচ্ছে নামকরণ কি হবে? অ্যালকোহল। কোনো ব্রাঞ্চেস নাই, দ্যাট মিনস হচ্ছে N ইথাইল অ্যালকোহল। কোনো ব্রাঞ্চেস নাই, দ্যাট মিনস হচ্ছে ইথানল হবে না, ইথানল হবে না, ইথানল হচ্ছে আইওপেক। N ইথাইল অ্যালকোহল, এটা সাধারণ পদ্ধতি, সাধারণ পদ্ধতিতে এই ধরনের নামকরণ। তোমরা যেটা ইথানল বললা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আইওপেক পদ্ধতিতে বললা, কিন্তু সাধারণ পদ্ধতিতে নামকরণটা কি হবে? অ্যালকাইল অ্যালকোহল, মানে N অ্যালকাইল, N ইথাইল অ্যালকোহল। বুঝতে পারছো? তাসমিয়া ভুল করলা তো ভাইয়া, নামকরণ হবে N ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল না, ইথাইল অ্যালকোহল না, আগে নাম N দিতে হবে, যেহেতু কোনো ব্রাঞ্চেস নাই তাই N লিখতে হবে। আচ্ছা, আরেকটা আমরা দিই, দেখো দেওয়া আছে CH3 CH3 CH2H। এটা নামকরণ বলো, এটা নামকরণ বলো। গুড। তাহলে এটার নামকরণ বলো, সেকেন্ডের নামকরণ বলো। CH3 CH3 CH2OH। উমর ফারুক, বাহ, বহুদিন পরে তোমাকে দেখলাম, ভালো লাগলো। আচ্ছা, তাহলে এটা নামকরণ বলো। না, N বিটাল, বিটাল কেন? N বিটাল কেন হবে? কেউ একজন সঠিক নামকরণটা বলো। N আইসো না, N আবার আইসো কেন? সাইড এটা হয়নি তো ভাইয়া। N আইসো কি বিউট, আচ্ছা যাই হোক, যেমন লিখছো বিটাল N আইসো না, N কেন হবে? N কেন হবে? আইসো না, আইসো বিউটেনও না, এটা তো অ্যালকোহল, বিউটেন কেন হবে? আইসো বিউটাইল অ্যালকোহল। ভেরি গুড, গুড গুড। আচ্ছা দেখো, আমরা কি বলছি? এই প্রান্তে 3 কার্বনের একটা গোছা পাচ্ছি, দ্যাট মিনস হচ্ছে আইসো। তাহলে কার্বন কয়টা টোটাল? 1 2 3 4, তার মানে বিউটাইল। তাহলে অ্যালকাইল চলে আসলো, আর OH আছে, তার মানে হচ্ছে অ্যালকোহল। আইসো বিউটাইল অ্যালকোহল, আইসো বিউটাইল অ্যালকোহল। গুড, আইসো বিউটাইল অ্যালকোহল। ভেরি গুড, এই তো আনসার চলে এসেছে। তাহলে আইসো বিউটাইল অ্যালকোহল। গুড। আচ্ছা, তাহলে CH3 C CH3 CH3 CH2OH, এটার নাম কি হবে? আইসো বিউটাইল অ্যালকোহল। দারুন। তাহলে এটার নাম কি হবে? আইসো বিউটাইল অ্যালকোহল। তাহলে এটার নাম বলো, এটার নাম কি হবে? নিউ পেন্টাইল অ্যালকোহল। দারুন, এই তো নাম চলে আসছে। মানে সাধারণ পদ্ধতিতে এটার নাম তো বুঝতেই পারতেছো, 1 2 3 4, মানে 4 কার্বনের গোছা, সরি 1 2, এটা 4 কার্বনের গোছা আছে, তাহলে কি হবে? নিউ। 4 5, তাহলে পেন্টাইল।
যেহেতু OH আছে তার মানে অ্যালকোহল, তাহলে নিউ প্যান্টাইল অ্যালকোহল। তাহলে সাধারণ পদ্ধতিতে হাইড্রোকার্বন এবং অ্যালকোহলের নামকরণটা কিভাবে করা হয় সেটা আমাদের ভেরি গুড, সবার শরীর কাছে চলে আসছে। প্যান্টাইন হবে না, প্যান্টাইল হবে, প্যান্টাইন না কিন্তু প্যান্টাইল, আইল ল ল প্যান্টাইল। ওকে, আচ্ছা তাহলে এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে উদ্ভূত পদ্ধতি। উদ্ভূত পদ্ধতি, আচ্ছা উদ্ভূত পদ্ধতিটা কি? তাহলে উদ্ভূত পদ্ধতিতে নামকরণ কিভাবে করা হয়? নিউ প্যান্টাইল অ্যালকোহল, ভেরি গুড। আচ্ছা উদ্ভূত পদ্ধতিটা কি? উদ্ভূত পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে মিথেনকে মানে CH4 কে মানে হচ্ছে মিথেনকে মূল যৌগ হিসেবে বিবেচনা করা হয়। মিথেনকে মূল যৌগ হিসেবে কি করা হয়? বিবেচনা করা হয়, অর্থাৎ তার থেকে নামকরণ করা হয়। তাহলে মিথেনে যদি আমি দেখি, মিথেনের ফরমেশন হচ্ছে H, ঠিক আছে? তাহলে মিথেনের এই হাইড্রোজেন পরমাণুগুলোকে প্রতিস্থাপিত করে হচ্ছে কে আসবে? অ্যালকাইলগুলো আসবে। তাহলে এটা হচ্ছে হাইড্রোকার্বনের জন্য। এই উদ্ভূত পদ্ধতিতে এই নামকরণটা করতেছে হচ্ছে কার জন্য? হাইড্রোকার্বনের জন্য। একটু লিখে নাও, হাইড্রোকার্বনের জন্য। তাহলে এই নামকরণটা হবে হাইড্রোকার্বনের জন্য করতেছি। তাহলে মিথেনের প্রতিটি H কে প্রতিস্থাপিত করে অ্যালকাইল মূলক আসে। তাহলে নামকরণটা হবে অ্যালকাইল মিথেন। নামকরণটা হবে কি? অ্যালকাইল মিথেন, ঠিক আছে? আচ্ছা যদি একাধিক থাকলে ডাই, ট্রাই, টেট্রা এই শব্দগুলো ব্যবহৃত হবে। আচ্ছা উদ্ভূত পদ্ধতিতে হচ্ছে কি? মিথেন থাকবে, মিথেনের এই হাইড্রোজেন গুলোকে প্রতিস্থাপিত করে বিভিন্ন সময় অ্যালকাইল মূলক আসবে, সেই অনুসারে তার নামকরণ করা হবে। যদি অনুরূপ একাধিক মূলক আসে তাহলে তার ক্ষেত্রে ডাই, ট্রাই, টেট্রা এই শব্দগুলো ব্যবহার করব। আচ্ছা তাহলে আমি একটা এক্সাম্পল দিই, দেখো লেখাটা অনেক বড় তাই মুছে দিলাম। যে একটা এক্সাম্পল দিই, দেখো আমাদের বলা হচ্ছে কি, আমি আবারও বলি, মিথেনকে মূল যৌগ হিসেবে চিন্তা করা হয়। তাহলে মিথেনের ফরমেশন হচ্ছে এরকম, রাস্তার পাশে বাড়ি তো এই কারণে অনেকগুলো সাউন্ড হয়। তাহলে মিথেনের ফরমেশনটা হচ্ছে এরকম। তাহলে আমরা বলছি মিথেনের প্রত্যেকটা H কে প্রতিস্থাপিত করে বিভিন্ন সময় অ্যালকাইল মূলকগুলো আসে এবং নামকরণটা হবে ওই অ্যালকাইল মিথেন হিসেবে, ঠিক আছে? আচ্ছা যদি অ্যালকাইল সেম হয়, একাধিক অ্যালকাইল যদি সেম হয়, একাধিক অ্যালকাইল সেম হলে, অ্যালকাইল অনুরূপ হলে বা সেম হলে ডাই, ট্রাই, টেট্রা এই শব্দগুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে? আমরা একটা নামকরণ দেখি, খুব সিম্পল একটা নামকরণ। দেখো আমাদেরকে বলা হচ্ছে সি, ধরো তোমাকে দেওয়া আছে, আমি খুব সিম্পলি শুরু করি, 3টা H আর একটা H কে প্রতিস্থাপন করে এটা আসলো, মানে হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে এরকম CH3, তাহলে বলো তো এটার নামকরণটা কি হবে? এটা কিন্তু আমরা উদ্ভূত পদ্ধতিতে হাইড্রোকার্বন করতেছি। উদ্ভূত পদ্ধতিতে হাইড্রোকার্বনের নামকরণ, এটা হচ্ছে উদ্ভূত পদ্ধতিতে হাইড্রোকার্বনের নামকরণ। তাহলে বলো এটার নামকরণ কি হবে? মিথেন, ভেরি গুড। তাহলে এটা তো আমার মেইন, আমি ধরছি এটা কি ধরছি? মিথেন ধরছি, তাই না? তাহলে এটা কি? মিথাইল, তার মানে নামকরণটা কি হবে? মিথাইল মিথেন। এটা নাম হচ্ছে মিথাইল, তারপরে কি? মিথেন। আচ্ছা আমরা আরেকটা দিই, দেওয়া আছে CH3 রেখে দিলাম। নামকরণ বলো এটা কি হবে? মিথাইল মিথেন, ভেরি গুড।
তাহলে এটার নামকরণ কি হবে? ডাইমিথাইল মিথেন, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে কি মিথাইল, অনুরূপ মিথাইল একাধিক আছে, তাই এই দুইটার নাম হবে কি ডাইমিথাইল। একাধিক থাকলে কি হবে? ডাইমিথাইল। আর এটার নাম হচ্ছে কি মিথেন, তাহলে ডাইমিথাইল মিথেন, ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখো CH3 CH2 C CH3, তাহলে এখন বলো আমরা এটার নামকরণ কি করব? ডাইমিথাইল মিথেন, ভেরি গুড। এটার নামকরণ কি করব? আচ্ছা দেখো, এক্ষেত্রে নামকরণের সময় সবসময় মনে রাখবা তোমার হচ্ছে অ্যালফাবেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অ্যালফাবেটে যে আগে আসবে নামকরণে তাকে আগে লিখব। যেমন আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি কোন কার্বনটাকে মিথেন ধরবো। আচ্ছা, যে কার্বনে শাখা বেশি সে কার্বনকে মূল মিথেন ধরা হয়। তাহলে এখানে অনেকগুলো কার্বন আছে, 1 2 3 4 5 6, তাহলে সবচেয়ে বেশি শাখা হচ্ছে এই কার্বনটাতে, এই কারণে এটাকে আমরা মিথেন ধরতেছি। তাহলে নামকরণটা করো, তো নামকরণটা কি হবে? 2 মিথাইল মিথেন। না না, এখানে 2 মিথাইল বা কোনো কিছু আসবে না। 2 মিথাইল এগুলো আয়োপিক সিস্টেম, আমরা উদ্ভূত পদ্ধতি করতেছি। ওই সময় 1 2 এরকম কোনো নামকরণ ছিল না। ট্রাই মিথাইল ইথেন, না না, ট্রাই মিথাইল ইথেনও না, আবার ভুল করতেছো। আমরা নামকরণটা হচ্ছে কি অ্যালকাইল, আমরা নামকরণ বলছি কি অ্যালকাইল মিথেন। মিথেন মূল যৌগ, মিথেনটাকে মূল যৌগ ধরা হয়, উদ্ভূত পদ্ধতিতে মিথেনটাকে মূল যৌগ ধরা হয়। তোমরা যেটা করতেছো সেটা হচ্ছে আয়োপেক, আর এটা গুলে ফেলতেছো। ডাইমিথাইল মিথাইল মিথেন, না, ডাইমিথাইল মিথেন মিথেনও না। ট্রাইমিথাইল ইথেন, না। টেট্রামিথাইল ইথেন, না, টেট্রামিথাইল ইথেন না। নামকরণ হবে অ্যালকাইল মিথেন, অ্যালকাইল মিথেন, অ্যালকাইল মিথেন। পেন্টামিথেন, না, মিথেন, অ্যালকাইল মিথেন। আচ্ছা দেখো, তার নামকরণ কি হবে? এটা তো মূল যৌগ, তাহলে মূল যৌগের এই পাশে এক ধরনের শাখা, এই শাখার নাম কি? ইথাইল। আর এই যে 3টা শাখা আছে, এই 3টা শাখা হচ্ছে কি মিথাইল। মানে কয় মিথাইল? ট্রাই মিথাইল। বাংলায় লিখি ট্রাই মিথাইল। তাহলে নামকরণে বলছি ইথাইল যদি বলি ই লাগে ইথাইল, মিথাইল যদি বলি এম লাগে। ট্রাই কিন্তু গন্তব্য না, আমার মূল যৌগটার নাম অর্থাৎ মিথাইল, মিথাইল, তাহলে এম লাগে। তাহলে ই আগে নাকি এম আগে? অবভিয়াসলি অ্যালফাবেটিক্যাল আমার ই আগে। তাহলে কি নাম হবে? প্রথম নাম হচ্ছে কি ইথাইল। ইথাইল মিথাইল কয়টা? ট্রাইমিথাইল। ইথাইল ট্রাইমিথাইল। তোমরা হচ্ছে আয়োপেক আর উদ্ভূত পদ্ধতি সেম করে ফেলছো, কারণ আয়োপেক হয়তো বা পড়া ছিল তোমাদের 9 10-এ, এই কারণে হচ্ছে দুইটা গোলাই যাচ্ছে। গোলাবে না, জাস্ট হচ্ছে নামকরণটা হবে অ্যালকাইল মিথেন। কোনোভাবেই এখানে অন্য কিছু আনা যাবে না। প্রত্যেকটা ব্রাঞ্চেস চিন্তা করো, ব্রাঞ্চেস গুলো কিরকম। তাহলে ইথাইল ট্রাইমিথাইল, তাহলে এই মূল জায়গাটা হচ্ছে কি মিথেন। আচ্ছা, আমি আরেকটা দিই, এটা এটা তুলে ফেলো। ইথাইল ট্রাইমিথাইল মিথেন, ভেরি গুড মারিয়া করিমা, ওরটা ঠিক আছে। ওকে, আমরা আরেকটা দিই, দেখো তোমাকে দেওয়া আছে CH3 CH তাহলে এটা বলো, এটার নামকরণটা কি হবে? এটা নামকরণটা কি হবে এবং মূল মিথেন যৌগটা কি হবে? এটা নামকরণটা বলো। আচ্ছা, আবার বুঝাবো। আচ্ছা আচ্ছা, দেখো আমাদের মূল কাজ হচ্ছে কি, যে কার্বনের শাখা বেশি সেই কার্বন হচ্ছে মিথেন, মূল যৌগ হচ্ছে সেই কার্বন হচ্ছে কি মিথেন। তাহলে এই 3টা কার্বনের মধ্যে শাখা কোনটাতে বেশি? এই কার্বনে তো কোনো শাখা নাই, এই কার্বনে কোনো শাখা নাই, তার মানে শাখা আছে এটাতে, তার মানে এটা মিথেন।
এখন তার আশেপাশে চিন্তা করো, তাহলে তার আশেপাশে এটা একটা মিথাইল, এটা একটা মিথাইল, এটা একটা মিথাইল, তাহলে আমরা নামকরণ হবে অ্যালকাইল মিথেন। তাহলে মিথেন তো এটা তো মিথেন, তো তার আশেপাশে শাখাগুলো নামকরণ করো, তাহলে কি হবে? তিনটা অনুরূপ মিথাইল আছে, তার মানে এটাকে বলা হবে ট্রাই মিথাইল, আর মূল যৌগটা হচ্ছে কি মিথেন, ট্রাই মিথাইল মিথেন, ট্রাই মিথাইল মিথেন। ভেরি গুড, ট্রাই মিথাইল মিথেন, গুড। আচ্ছা, আমরা আরেকটা করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তাহলে বলো এটার নাম কি হবে? এখানে মূল মিথেন কোনটা? ট্রাই মিথাইল মিথেন। ভেরি গুড। ট্রাই মিথাইল মিথেন। ভেরি গুড সাব্বির। এটার নাম বলো, এটা কি হবে? টেট্রা মিথাইল মিথেন। ভেরি গুড, তাই তো শিখে গেছো। হাইড্রোকার্বন দেখলাম, এখন হচ্ছে উদ্ভূত পদ্ধতিতে অ্যালকোহলের নাম। উদ্ভূত পদ্ধতিতে অ্যালকোহলের নাম কিভাবে করা হয়? আচ্ছা, এই পদ্ধতিতে মিথানলকে মানে CH3OH, মিথানলকে মূল যৌগ হিসেবে চিন্তা করা হয়, মূল যৌগ হিসেবে বিবেচনা করা হয়। এবং একে কার্বিনল বলে, মানে উদ্ভূত পদ্ধতিতে একে কি বলে? কার্বিনল বলে। আগের মতোই সেম, নামকরণ হবে অ্যালকাইল কার্বিনল, অ্যালকাইল কার্বিনল, নামকরণ হবে অ্যালকাইল কার্বিনল, টেট্রামিথাইল মিথেন। ভেরি গুড ওহিদুল ইসলাম, তোমার নামটা অনেক সুন্দর। তাহলে এর নামকরণটা হবে কি? অ্যালকাইল কার্বিনল। নামকরণ হবে কি? অ্যালকাইল কার্বিনল, অর্থাৎ যে কার্বনের সাথে OH যুক্ত থাকবে সেটাকে মূল কার্বন হিসেবে ধরা হবে। উদ্ভূত পদ্ধতিতে অ্যালকোহলের নামকরণ কিরকম হবে? আচ্ছা, যেরকম হচ্ছে CH3CH2OH, আগেই বলতেছি নামকরণ হবে অ্যালকাইল কার্বিনল। যে কার্বনের সাথে OH সেই কার্বনটাকে হচ্ছে কার্বিনল বলা হয়। তাহলে কার্বিনল কোন কার্বনে আছে? এই যে এই কার্বনের সাথে OH যুক্ত, তার মানে এটা হবে কার্বিনল। এখন এই অংশের নাম তো জানো, তাহলে এই অংশের নামকরণ করে ফেলো, তাহলে নাম চলে আসবে মিথাইল কার্বিনল। দারুন, তাহলে মিথাইল কার্বিনল। ভেরি গুড রিঙ্কি রয়, দারুন। তাহলে আমাকে বলো CH3CH3OH, এটার নাম কি হবে? মিথাইল কার্বিনল। ভেরি গুড নামভীর, মিথাইল কার্বিনল। ফাহিমা, দারুন, মিথাইল কার্বিনল। ভেরি গুড। তাহলে CH3CH OH, মিথাইল কার্বিনল। ভেরি গুড। সৌরভ সরকার, গুড। তাহলে CH3CH3OH, এটার নাম কি হবে? ইথাইল কার্বিনল। না, ইথাইল কেন হবে? হয় নাই, ইথাইল কেন হবে? ডাইমিথাইল। দারুন, রিঙ্কি রয় বলছে ডাইমিথাইল কার্বিনল। দারুন, ডাইমিথাইল কার্বিনল, দারুন, ভেরি গুড। আচ্ছা, কারণ এটা যদি মূল যৌগ হয় এগুলো তো ব্রাঞ্চেস হয়ে যাবে, এগুলো কি এক একটা শাখা হয়ে যাবে। এটা একটা শাখা, এটা একটা শাখা, তার মানে কয়টা শাখা আছে? এটা একটা মিথাইল শাখা, এটা একটা মিথাইল শাখা, তার মানে ডাইমিথাইল। আর এটা তো কার্বিনল, তাহলে ডাইমিথাইল কার্বিনল। শেষ। এটা যদি মূল যৌগ ধরে না, বাকিগুলো শাখা হয়ে যাবে, এটা টোটাল গণনার তো কোনো চান্সই নেই, কারণ এটা কার্বিনল হিসেবে আলাদা করে নিচ্ছ। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা সাধারণ পদ্ধতি আর হচ্ছে আমরা উদ্ভূত পদ্ধতিগুলা শিখে নিলাম। তাহলে আমি একটা উদাহরণ দিই। তাহলে CH3CH3, এটার সাধারণ পদ্ধতিতে নাম কি হবে সেটা করবা, এবং এটার উদ্ভূত পদ্ধতিতে নাম কি হবে, দুইটা পদ্ধতিতে নামকরণ করো। এটার সাধারণ পদ্ধতিতে নাম কি হবে আর উদ্ভূত পদ্ধতিতে
নামকরণ কি হবে? CH3 CH CH3 OH। না ডাইমিথাইল কার্বিনল। গুড। সাধারণ পদ্ধতিতে নাম কি হবে আর উদ্ভূত পদ্ধতিতে নাম কি হবে? সাধারণ হচ্ছে আইসোবিউটাইল অ্যালকোহল আর উদ্ভূত হচ্ছে ডাইমিথাইল কার্বনেল। দারুন, ভেরি গুড, ছক্কা মারলা। গুড, দারুণ করছো আতিকুর। সাধারণ পদ্ধতিতে হচ্ছে সাধারণ পদ্ধতি প্রোপানল কেন? হোয়াই প্রোপানল? প্রোপানল না, সাইদ ভুল করছো তো। সাধারণ পদ্ধতিতে ডাইমিথাইল কার্বনেল আর আইসোবিউটাইল অ্যালকোহল। ভেরি গুড। আচ্ছা, প্রোপানল হবে না, আইসোবিউটাইল অ্যালকোহল, ওটা ঠিক আছে। ডাইমিথাইল কার্বিনল আর হচ্ছে আইসোবিউটাইল অ্যালকোহল। দারুন, মিস্টেক হয়ে গেল। তাহলে সাধারণ পদ্ধতিতে আমরা যদি বলি, সাধারণ পদ্ধতিতে হচ্ছে কি আছে? 3 কার্বনের গোছা আছে, ঠিক আছে। এটা তোমরা আইসোবিউটাইল কেন বলতেছো? হোয়াই বিউটাইল? 3 কার্বন আছে, 3 কার্বনে কেন আইসোবিউটাইল বলতেছো? অবশেষে নামটা বললো। আচ্ছা, বিউটাইল কেন বলতেছো? বিউটাইল তো না, 3 কার্বন, বুঝে করো। আইসোপ্রোপাইল আর ডাইমিথাইল কার্বিনল। তোমরা বিউটাইল কই থেকে পেলা? আমি তো খেয়ালই করি নাই। বিউটাইল কই থেকে পেলা? কার্বন তো 3টা। আচ্ছা, যাই হোক, তাহলে বুঝতেই পারতেছো যে যদি আমরা সাধারণ পদ্ধতি বলি তাহলে হচ্ছে আইসোতে যাবে, আর যদি আমরা উদ্ভূত পদ্ধতি যাই তাহলে এই যৌগটাকে বলা হবে কার্বিনল, আর বাকি অংশগুলো ব্রাঞ্চেস হিসেবে চিন্তা করা হবে। শেষ। তাহলে এটাকে হবে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আর হচ্ছে কি আমরা এটাকে বলতে পারি, এটা হচ্ছে যদি উদ্ভূত পদ্ধতি যাই তাহলে হচ্ছে ডাইমিথাইল কার্বিনল। শেষ। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে আজকে এখানে সাধারণ পদ্ধতি এবং বিভিন্ন ধরনের সংজ্ঞাগুলো আমরা শিখলাম। আইপিকে আমরা আজকে যাই নাই, কারণ হচ্ছে সাধারণ পদ্ধতি আর উদ্ভূত পদ্ধতিতে হচ্ছে আইপিকে যদি যাই পরে ঝামেলা লেগে যাবে। আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আইপিক পদ্ধতি করব। আগামী ক্লাস হচ্ছে তোমাদের 8টায় থাকবে। তারপর আমি গ্রুপে বলে দেব ক্লাস কখন হবে, আমি গ্রুপে জানাই দিচ্ছি। ঠিক আছে, ভালো লাগলো। কার্বন একটা না না, প্রোপানল আইপিক, প্রোপানল হচ্ছে আইপিকের নিয়ম, প্রোপানল হচ্ছে আইপিকের নিয়ম, আর প্রোপেন টোপেন এগুলো প্রাইমারি সাফিক্সে ব্যবহার করা হয় আইপিকে। আইসোপ্রোপাইল অ্যালকোহল। গুড। আচ্ছা, আজকের ক্লাসটা খুব ভালো লাগছে, তোমাদের রেসপন্সও খুব ভালো ছিল। প্রথম দিকে আমাদের একটু বোরিং ছিল, কারণ আমরা প্রথম দিকে হচ্ছে বিভিন্ন ধরনের সংজ্ঞা নিয়ে কাজ করতাম। সংজ্ঞাগুলো লাগে যখন মানে পড়তে যাবা, তখন হচ্ছে সংজ্ঞাগুলো থাকলে তোমার জন্য খুব সুবিধা হয়। দ্যাটস হচ্ছে সংজ্ঞাগুলো আগে লিখে দেওয়া হয়েছে। ক্লিয়ার? সো ভালো থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস হচ্ছে আমি গ্রুপে জানাই দেবো।